বিসমিল্লাহির রহমানির রহিম। ডিমলা ইসলামিয়া কলেজের অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি আমি উম্মে কুলসুম হাবিবা, প্রভাষক ইতিহাস বিভাগ, ডিমলা ইসলামিয়া কলেজ, ডিমলা নীলফামারী। সকলকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই ভালো আছো, নিরাপদে আছো এবং নিয়মিত তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায় ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা এর থেকে পলাশীর যুদ্ধ সম্পর্কে তোমাদের সামনে উপস্থাপন করছি। পলাশীর যুদ্ধ বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে বৃহত্তম ঘটনাসমূহের মধ্যে অন্যতম। এই ঘটনার মধ্য দিয়ে বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে নতুন যুগে প্রবেশ করে। এই যুদ্ধের পর ভারতবর্ষের মধ্যযুগের অবসান ঘটে এবং কর্মে আধুনিক যুগে প্রবেশ করে। পলাশীর যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে বাংলা তথা ভারতবর্ষে প্রায় ব্রিটিশ সাম্রাজ্য স্থাপনের ভিত্তি রচিত হয়। অপরদিকে এই যুদ্ধে পরাজয়ের পথ ধরে বাংলা তথা ভারতবর্ষে প্রায় 550 বছরব্যাপী মুসলিম শাসনামলের অবসান ঘটে। এই জন্য পলাশীর যুদ্ধের বছর বা 1757 খ্রিস্টাব্দের 23শে জুনকে ইংরেজ জাতি তাদের ভারত বিজয় দিবস হিসেবে স্মরণ করে। অপরদিকে ভারতবাসী এই দিনটিকে তাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার দিন হিসাবে চরম বেদনার সাথে স্মরণ করে থাকে। পটভূমি পূর্বে উল্লেখ করা হয়েছে, মুঘল সম্রাট জাহাঙ্গীর পর্তুগিজদের দমন করার জন্য ইংরেজদের বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি প্রদান করলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়ে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে ইংরেজরা। তারা বোম্বে, মাদ্রাজ, কলকাতাকে কেন্দ্র করে ভারতবর্ষে তাদের সাম্রাজ্য বিস্তারের নীল নকশা প্রণয়ন করে। আর পরবর্তীতে মুঘল সম্রাট শাসক ফখরুশিয়ায় ইংরেজদের আবারও বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার দিলে তারা জমিদারি প্রদান এমনকি টাকশাল নির্মাণ করার অধিকার দিলে ইংরেজরা আরও শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু নবাব আলীবর্দী খানের পূর্ববর্তী বাংলার নবাবগণ ইংরেজদের প্রতিপত্তিকে নিয়ন্ত্রণে রাখতেন। মুর্শিদ কুলি খান ও সুজাউদ্দিন খান ইংরেজদের বিশেষ শুল্ক সুবিধা প্রদান করতে অনিচ্ছুক ছিলেন। তারা অপরাপর ইউরোপীয় কোম্পানি যেমন ওলন্দাজ ফরাসি কোম্পানিকে ইংরেজদের মতো সুবিধা প্রদান করতে আগ্রহী ছিলেন না। এই কারণে ইংরেজরা আলীবর্দী খান ও পূর্ববর্তী বাংলার নবাবদের প্রচুর অর্থ উপটকন দিয়ে তাদের বাণিজ্যিক সুবিধা অব্যাহত রাখার সচেষ্ট ছিল। নবাব আলীবর্দী খান একই নীতি অব্যাহত রেখেছিলেন। এ কারণে মারাঠা আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা হিসাবে ইংরেজ ও তাদের ফরাসি যথাক্রমে কলকাতা ও চন্দননগরে দুর্গ নির্মাণ শুরু করলে আলীবর্দী খান তাতে বাধা প্রদান করেন। তিনি বলেন, তোমরা বণিক, তোমাদের দুর্গের কী প্রয়োজন? আমার রক্ষণাধীনে কোনো শত্রুর ভয় তোমাদের নেই। তবে নবাব আলীবর্দী খান ইংরেজদের নৌ শক্তির প্রাধান্যের কারণে শঙ্কিত ছিলেন। তাছাড়া 1742 থেকে 1750 খ্রিস্টাব্দে পর্যন্ত বিভিন্ন সময়ে মারাঠা আক্রমণে বাংলার শহর বন্দর সমৃদ্ধ গ্রাম তছনছ হয়ে যায়। মারাঠা আক্রমণের ভয়ে মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালিয়ে বেড়ায়। এই সময় অনেক সমৃদ্ধ পরিবার, ধনী কৃষক, ব্যবসায়ী কলকাতায় এসে ইংরেজদের নিকট আশ্রয় প্রার্থনা করে। ইংরেজরা তখন তাদের আশ্রয়ের ব্যবস্থা করেন। আর এর ফলে বাংলায় ইংরেজদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পায় এবং তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে ওঠে। এদিকে উপর্যুপরি মারাঠা আক্রমণ, আফগান সৈন্যদের বিদ্রোহ, বাংলার নবাবীর উত্তরাধিকার নিয়ে যুদ্ধ বিগ্রহ করলে আলীবর্দী খানও উদীয়মান ইংরেজ শক্তির বিরুদ্ধে প্রত্যক্ষ সংঘর্ষের পরিবর্তে আপোষের নীতি গ্রহণ করেন। এ কারণে আলীবর্দী খানের সমন্বয়কগণ ইংরেজদের বিতাড়িত করার পরামর্শ দিলে তিনি মন্তব্য করেছিলেন, সমুদ্রে আগুন জ্বলিলে তাহা কে আর নিভাতে পারে।
কোনো ইউরোপীয় শক্তি যেন বাংলার রাজনীতিতে হস্তক্ষেপ করতে না পারে সে ব্যাপারে নবাব আলীবর্দী খান অত্যন্ত সজাগ ছিলেন। দাক্ষিণাত্যে ইঙ্গো ফরাসি সংঘর্ষ শুরু হলে তিনি একটি ফরমান জারি করে বাংলায় যাতে কোনো ইউরোপীয় বণিক পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত না হয় সে ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেন। এমনকি তিনি 1552 খ্রিস্টাব্দে ইংরেজরা মারাঠাদের পক্ষ অবলম্বন করেছে এই অভিযোগে তাদের নিকট থেকে জরিমানা হিসাবে প্রচুর অর্থ আদায় করেন। এই জন্য ইংরেজরা নবাব আলীবর্দী খানের ওপর অসন্তুষ্ট ছিল, কিন্তু তার দৃঢ়তার কারণে ইংরেজরা সংযত থাকতে বাধ্য ছিল। নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর উত্তরাধিকার নিয়ে সৃষ্ট অসন্তোষ ইংরেজদের ঘিতে অগ্নিসংযোগ করে তাদের বহুদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করার সুযোগ পায়। নবাব আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না, তার ছিল 3 কন্যা। তারা হলেন মেহেরুন্নেসা ওরফে ঘসিটি বেগম, মাইমুনা এবং আমেনা। আমেনার পুত্র ছিল সিরাজউদ্দৌলা, আর আমেনার পুত্র ছিল সিরাজউদ্দৌলা। মাইমুনার পুত্র শওকত জঙ্গ এবং ঘসিটি বেগমের কোনো পুত্র সন্তান ছিল না। আলীবর্দী খান তার 3 জামাতাকে বিহার, ঢাকা ও পূর্ণিয়ার শাসনকর্তা নিযুক্ত করেছিলেন, কিন্তু আলীবর্দী খানের জীবদ্দশাতে তার 3 জামাই মৃত্যুবরণ করেন। তিনি তার দৌহিত্রের মধ্যে সিরাজউদ্দৌলাকে অধিক স্নেহ করতেন। এর অন্যতম কারণ এই যে সিরাজউদ্দৌলার পিতা জৈনুদ্দিন ছিলেন নবাব আলীবর্দী খানের বড় ভাই। আলীবর্দীর কনিষ্ঠ কন্যা অর্থাৎ সিরাজউদ্দৌলা একদিকে ছিল তার ভ্রাতুষ্পুত্রের পুত্র, অপরদিকে দৌহিত্র। তাছাড়া অপর কন্যা পুত্র শওকত জঙ্গ চারিত্রিক এবং সামরিক দিক দিয়ে সিরাজউদ্দৌলার সমকক্ষ না হওয়ায় মৃত্যুর পূর্বে নবাব আলীবর্দী খান সিরাজকেই পরবর্তী নবাব হিসেবে মনোনীত করেন। এতে তার 3 কন্যার মধ্যে অসন্তোষ দেখা দেয়। এই অসন্তোষ পরবর্তীতে পলাশীর যুদ্ধের মতো এক বিভক্ত নাটকের সূত্রপাত ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে আমার দেখা হবে। আল্লাহ হাফেজ।